প্রিয় দর্শক এবং শ্রোতা, শুরু হচ্ছে বিশেষ টক শো নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর 15তম পর্ব। আজকের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা, ঝুঁকি ও প্রতিকার। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় দর্শক, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন, যেখানে আমরা প্রযুক্তির সুবিধা সম্পর্কে যেমন জানি তেমনি এর ঝুঁকি নিয়েও কথা বলি। আজ শুনছেন অনুষ্ঠানটির 15তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে টক শো। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনার মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটি পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী শুক্রবার একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। প্রিয় দর্শক, আজকের পর্বের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা, ঝুঁকি ও প্রতিকার। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করেছে GFA কনসাল্টিং গ্রুপ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের জন্য এটি শিক্ষা, যোগাযোগ, সৃজনশীলতার প্রকাশ এবং নতুন নতুন সুযোগের এক বিশাল ক্ষেত্র তৈরি করছে। এখন অনেক শিক্ষার্থী অনলাইনে পড়াশোনা করে, তথ্য সংগ্রহ করে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখে এবং নিজেদের মতামত প্রকাশ করে। তবে প্রযুক্তির এই ইতিবাচক দিকগুলোর পাশাপাশি কিছু উদ্বেগজনক বাস্তবতাও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক মন্তব্য, ভুয়া আইডি থেকে হয়রানি, ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, গুজব প্রচার, সাইবার বুলিং কিংবা অনলাইন ব্ল্যাকমেইলিং মতো প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতার ঘটনা আজ অনেক শিক্ষার্থীকে মানসিক, সামাজিক ও শিক্ষাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। অনেক সময় এসব ঘটনা প্রকাশ্যে আসে না, কারণ ভুক্তভোগীর ভয়, লজ্জা বা সামাজিক চাপের কারণে নীরব থাকতে বাধ্য হয়। তাই এই বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা হয়রানির বিভিন্ন ধরন, এর ঝুঁকি ও প্রভাব, প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের করণীয় সম্পর্কে। শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। তারা হলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনির, প্রভাষক তথ্য ও প্রযুক্তি, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ,
নাসিমা আক্তার একজন অভিভাবক এবং আর উপস্থিত আছেন স্বর্ণালী আক্তার, তিনি একজন শিক্ষার্থী। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, বিশেষ করে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর যত কলা কৌশলী শ্রোতাবৃন্দ এবং যারা এই ধরনের মহতী উদ্যোগে অর্থায়ন করেছে, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা প্রথমে আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি স্বর্ণালী আক্তার শিক্ষার্থী, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার দেখা বা জানা মতে শিক্ষা প্রতিষ্ঠানে মূলত কী ধরনের অনলাইন সহিংসতা বা হয়রানির ঘটনা ঘটে? ধন্যবাদ। এখন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাসের পাশাপাশি যে কিছু যে ক্লাস হচ্ছে, ক্লাসের পাশাপাশি কিছু যে ইতিবাচক দিকগুলো আছে এগুলা ছাড়াও, এগুলার বাইরেও কিছু ছাত্রছাত্রীরা সবসময় নেতিবাচকগুলা তারা ফলো করে। তারা পড়ালেখা করতেছে, টিচাররা সবসময় অনলাইনে ক্লাস করা, অনলাইনে কিছু হয়তো কিছু রুলস দেখা, ফলো করা, এরপর এগুলা তারা এই জন্য অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনটা ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেক শিক্ষার্থীরা এটাকে নেতিবাচক হিসেবে ব্যবহার করতেছে। তারা এটাকে ব্যবহার করতেছে, যেমন শিক্ষার্থীরা যে পিকচার একটা ছবি তোলে, তারপর এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাদের ছবি তুলে এগুলা স্টিকার মিম তৈরি করে, তারপর ছেড়ে দেয়। যেমন এভাবে বলতে পারে যে ওরে বাবা দেখো আজকে ক্লাসে কে আসছে, তারপর এগুলা বলে তারপর গ্রুপগুলোতে ছেড়ে দেওয়ার ফলে পরে দেখা যায় যে যারা ওখানে আসে সবাই হাহারিয়ে দেয়, যার মাধ্যমে ওই শিক্ষার্থীতে বিব্রত হয়, সে মানসিকভাবে অপ্রস্তুত হয়। তা এটা ছাড়াও যেমন তার সোশ্যাল মিডিয়াতে তার যে আইডি আছে ওগুলা ফলো করে, ওগুলা কোনোভাবে সংগ্রহ করে, তারপর ওখানে ইনবক্সে গিয়ে ওকে বলে যে তুমি অমুক না তমুক, বা তুমি কি, আমি তোমাকে দেখি, তারপর বিরক্ত করে। পরে যদি সে রিপ্লাই না দেয় পরে বলে ভাব দেখা, বিভিন্ন জোর করার চেষ্টা করে। ব্লক করে দিলে পরে অন্য কোনো ফেক আইডি থেকে তাদেরকে বিরক্ত করে, বা তাদেরকে বিভিন্ন গুজব রটা তাদের নামে, যার মাধ্যমে ও খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। আর ওর তারপর অনিচ্ছা ফিল করে সব কিছু কর্মকাণ্ডে। এটা ছাড়াও যেমন তার নিজস্ব ব্যক্তিগত পিকচার বা ভিডিও বা মেসেজগুলা কেউ সংগ্রহ করে, এরপরে এগুলা অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার হুমকি চুমকি দেয় বা ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এগুলোই কিছুটা হয়রানি, অনলাইন হয়রানি বা সহিংসতার পর্যায়ে পড়ে। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি, ভুক্তভোগী শিক্ষার্থীর উপর এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এর প্রভাব কি পড়ে বা কিভাবে হয়? ভুক্তভোগী শিক্ষার্থীদের এরকম ঘটনা ঘটলে তারা মানসিকভাবে বেশি ভেঙে পড়ে। মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তারা অনেক সময় সবচেয়ে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে তাদের পড়াশোনাতে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে অনীহা ফিল করে, তারপর পরীক্ষার সময় তারা পরীক্ষাতে মনোযোগ দিতে পারে না, যার কারণে তাদের ফলাফল খারাপ হয়। এতে তাদের কেরিয়ারে ব্যাঘাত ঘটে। অন্যদিকে তারা সবসময় টেনশনে থাকে, এই না কখন কী কে ছাড়লো, কী বললো, সবসময় টেনশনে থাকে, যার কারণে তাদের খাওয়া দাওয়া অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেক সময় ঘুমাতেও পারে না। তারপর এবারে তাদের শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে অনেক সময়। কেউ এটাও চিন্তা করে যে আমার হয়তো কোনো সমস্যা, বা নিজের উপর বিশ্বাসটা হারাই ফেলে। শেষ পর্যন্ত প্যানিক অ্যাটাক, যেমন তারপর ডিপ্রেশনে পড়ে যায় অনেকে, আবার অনেকে সুইসাইড করার মতো চিন্তা ভাবনা করে থাকে। ধন্যবাদ সম্মানিত অতিথি। আমি এবার আমাদের সম্মানিত অতিথি অভিভাবক ৯ নং সোনাদি ইউনিয়ন থেকে এসেছেন নাসিমা আক্তার, আপনার কাছে জানতে চাচ্ছি সন্তানের এই ধরনের ঝুঁকি মোকাবেলায় অভিভাবকরা সাধারণত কী ধরনের চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হয়? সন্তানের এই ধরনের ঝুঁকি মোকাবেলায় অভিভাবকরা কয়েকটি বড় ধরনের চ্যালেঞ্জে পড়ে থাকে। যেমন অভিভাবকরা ফেসবুক চালায়, কিন্তু এরা অনলাইন সম্বন্ধে ততটা দক্ষ নয়, এরা অনলাইন সম্বন্ধে ততটা বুঝেও না। তো এই জন্য সন্তানেরা অনলাইনে অনেক বড় ধরনের সমস্যায় পড়লে অভিভাবকরা তাদেরকে বুঝতে পারে না, তাদের আচরণও বুঝে না। এই অভিভাবকেরা অনেক সময় সন্তানেরা অনেক সময় অভিভাবকদের
কাছে তাদের গোপনীয় কোনো বড় সমস্যা পড়লে বলতে গেলে তারা লজ্জা ভয়ে বা নানা বিভ্রান্তিতে পড়ে যায় এবং বলে না। হয়তো অভিভাবক তাদেরকে সেই ধরনের সময় দেয় না, অভিভাবক কাজে ব্যস্ত থাকে, এগুলো দ্বিধাবোধ করে এরা অভিভাবকদের কাছে তাদের সমস্যাগুলো বলতে পারে না। অভিভাবক অনেক সময় সন্তানদেরকে কড়া শাসনে রাখে, সেই জন্য তারা তাদের ভয় কাজ করে শাসনের গতিকে, এরা এই সমস্যাগুলো তাদেরকে বলতে পারে না। এ ধরনের সমস্যাগুলোর কারণে অভিভাবকদের বড় চ্যালেঞ্জ থাকে। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, এক্ষেত্রে অভিভাবকদের কি করা উচিত? আমি মনে করি এই ধরনের অভিভাবকদের বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া উচিত, যেন এমন ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, এগুলোর দিকে নজর দেওয়া উচিত। এবং অভিভাবকেরা ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো ব্যবহার করা উচিত। এদেরকে বলা উচিত, আমি তোমার গার্জিয়ান নয়, আমি তোমার বন্ধু। তোমার খারাপ কিছু থাকলে আমাকে বলতে পারো, আমি দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা। যদি কোনো বড় ধরনের সমস্যায় পড়ে তাহলে শিক্ষক কিংবা কর্তৃপক্ষের কাছে জানাইয়া এগুলো সমস্যা করে ছেলেমেয়েদেরকে দোষী সাব্যস্ত না করে তাদের পাশে থাকা উচিত। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব, তবে এই মুহূর্তে আমাদের আরও একজন সম্মানিত অতিথি রয়েছেন। আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আলোচক জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনির, প্রভাষক তথ্য প্রযুক্তি, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ। আপনার কাছে জানতে চাচ্ছি, অনলাইন সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীরা কি করতে পারে? অনলাইন সহিংসতা রোধে শিক্ষার্থীদের করণীয় অনেক কিছু আছে। আমি বলবো, যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইভেন ক্লাস, আমি যদি স্পেসিফিক বলি, 6-7 থেকে শুরু করে একবারে গ্র্যাজুয়েশন মাস্টার্স পর্যন্ত এমন কোনো শিক্ষার্থী নেই যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড নয়। প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। তারা এখান থেকে সুবিধা নিতে চায়, অনেক সময় না বুঝে এখান থেকে তারা বিভিন্ন সমস্যায় পড়ে। তো তাদের করণীয় অনেকগুলো দিক আছে। প্রথমত, যারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড তাদের প্রথমত যে জিনিসটা করতে হবে, তারা যখন আমি যদি স্পেসিফিক বলে যদি ফেসবুকের কথা বলি অথবা অন্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলি, সে যদি কোনো আইডি খোলে সেক্ষেত্রে তাকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি একটা স্পেসিফিক স্ট্রং পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয় সেটা যদি বলে দিতে চাই, সেটা হলো অনেকগুলো ক্যারেক্টার সেখানে থাকতে পারে, কিছু অক্ষর থাকতে পারে, কিছু বর্ণ থাকতে পারে, সেখানে বিশেষ চিহ্ন থাকতে পারে। বিশেষ চিহ্নের মধ্যে হইতে পারে @ থাকতে পারে, $সাইন থাকতে পারে। এগুলা মিশ্রিত যে পাসওয়ার্ড, সে যদি এই পাসওয়ার্ডটা সেখানে ইউজ করে তাহলে তার সিস্টেমটা সিকিউর হয়ে যায়। সেকেন্ডলি যে জিনিসটা তাকে করতে হবে, সে যখন একটা আইডি সে খুললো, সে একজন ইউজার যখন সে হলো, তার সাথে তার রিলেটিভ যারা আছে, তার ফ্রেন্ডস আছে, তার সাথে তার টিচার আছে বা আদার যেসব পার্সন যারা তার সাথে কানেক্টেড হইতে চায়, তারা তাকে রিকোয়েস্ট পাঠায়। সেক্ষেত্রে যখন রিকোয়েস্ট পাঠাবে, সে তার যদি পরিচিত হয়, সে পরিচিত যাদের তাদেরকে সে অ্যাকসেপ্ট করবে, আর যারা অপরিচিত তাদেরকে সে ইগনোর করবে। এই ক্ষেত্রে কেন ইগনোর করতে হবে? এই জন্য, অপরিচিত যারা, তারা মূলত কানেক্টেড হতে চায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য, সামাজিকভাবে তাকে হাও প্রতিপন্ন করার জন্য। তো সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে যে তার ফ্রেন্ড লিস্টে কারা আছে তাদেরকে সে দেখে শুনে তাদেরকে যেন সে গ্রহণ করে। তাকে যেটা করতে হবে সেটা হলো, সে যখন সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হচ্ছে, তাকে নিয়ে যদি কেউ, যে বিষয়টা তাকে লক্ষ্য রাখতে হবে, তার সাথে তার যে ফ্রেন্ড কানেক্টেড হয়ে গেছে, সে যদি তার কোনো ক্ষতি করতে চায় বা তার সাথে সে যোগাযোগ করতে চায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার কাছে ছবি চায় বা কোনো ভিডিও তার কাছ থেকে গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই এগুলা থেকে বিরত থাকতে হবে। সামহাও সে যদি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু আপলোড করে, না বুঝে আপলোড করে, পরবর্তীতে তাকে এটা দিয়ে হেনস্থ করার চেষ্টা করে, তার ওই ফ্রেন্ড, অবশ্যই তাকে সেক্ষেত্রে স্ক্রিনশট রাখতে হবে। স্ক্রিনশট রেখে সে তার কাছে রাখলেই হবে না, অথরিটি, তার যে শিক্ষক আছেন অথবা তার যে ফ্যামিলিতে বাবা মা আছেন, আমাদের দেশে যেহেতু বিদ্যমান আইন রয়েছে, আইনের আওতায় তাকে অবশ্যই আনার জন্য তাকে কমপ্লেন দিতে হবে। এছাড়াও যদি আরেকটা বিষয় সে করতে পারে, সেটা হলো আইনের আওতার বাহিরেও
তার যে ফ্রেন্ড সার্কেল আছে, অনেক সময় ফ্রেন্ড সার্কেল থাকতে পারে যারা ভালো মনের, যা ভালো তার ভালো চায়, তাদের সাথেও সে শেয়ার করতে হবে সে কী ধরনের হেনস্থার শিকার হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি আমাদের পাপিয়াপা একটা শব্দ এখানে প্রথমেই বলেছেন, সাইবার বুলিং। আমি একটু এখানে আসতে চাই। সাইবার শব্দটার অর্থ হলো একটা অনলাইন জগৎ, আর বুলিং মানে কাউকে অপ্রত্যাশিতভাবে কাউকে হেনস্থা করা। তো এই জিনিসটা সম্পর্কে যারা নতুন ইউজার যারা আছে, আমরা অ্যাজ এ টিচার, আমাদের যারা স্টুডেন্ট আছে, তাদেরকেও আমাদের সচেতন করা উচিত যে সাইবার বুলিংয়ের শিকার আসলে কিভাবে হচ্ছে। অনলাইনে হোক, ইন্টারনেটে হোক, কম্পিউটারের মাধ্যমে হোক, একজন স্টুডেন্ট যখন অন্য আরেকজন মানুষের কাছ থেকে এই ধরনের হেনস্থার শিকার, যেটা আমি একটু আগে বললাম, অপ্রত্যাশিতভাবে হেনস্থার শিকার হন, সেক্ষেত্রে এই অপরাধটাকে সাইবার অপরাধ বলা হয়। এই ক্ষেত্রে আমাদের দেশে বিদ্যমান রয়েছে, তাকে অবশ্যই ওই আইনের অপরাধীকেও ওই আইনের আওতায় আনতে হলে তাকে অবশ্যই কমপ্লেন বা আইনের দ্বারস্থ হতে হবে। জি, ধন্যবাদ বিশেষজ্ঞ অতিথি আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমরা এবারে আমাদের আরও একজন অতিথি স্বর্ণালী আক্তার, একজন শিক্ষার্থী হিসেবে এ বিষয়ে আপনার মতামত কি? স্যার যে কথাগুলো বললেন এই বিষয়ে আপনার মতামত? স্যারের এই কথাগুলোর সাথে আমি সহমত। তার সাথে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, এই সচেতনতামূলক কাজ করার সাথে সাথে একটা শিক্ষার্থীকে সবচেয়ে বেশি দরকার দায়িত্বশীল হওয়া। একটা শিক্ষার্থী দায়িত্বশীল হতে হবে এমনভাবে যাতে তার দ্বারা বা তাদের দ্বারা কারো কোনো ক্ষতি বা অন্য কোনো শিক্ষার্থী কোনো বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে যাতে না পড়ে, কেউ যাতে অপমানিত না হয়, এরকম যাতে না হয় সেদিকে খেয়াল রেখে প্রতিটি শিক্ষার্থীকে উচিত বিভিন্ন বাজে পোস্ট বা বাজে কমেন্টের মাধ্যমে কাউকে হেনস্থা না করা, এদিকে খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে। আমরা আবারও আপনার কাছে প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির 15তম পর্ব। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনির, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ। আপনার কাছে আমাদের জানার হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন সহিংসতা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন শিক্ষকদের ভূমিকা নিয়ে। আমরা বা আপনারা দেখে থাকবেন বর্তমান সমাজে শিক্ষক শ্রেণী, একজন গার্ডিয়ানের পরে শিক্ষক শ্রেণী, যাদেরকে সমাজের প্রত্যেকটা পেশার মানুষ খুবই সম্মানের সহিত দেখে। সেজন্য শিক্ষকদের কোনো বিষয়ে স্টুডেন্টদেরকে সতর্ক করা বা কোনো আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এই জিনিসটা সমাজের স্টুডেন্ট থেকে শুরু করে গার্ডিয়ানরা এটাকে খুবই ভালো চোখে দেখে। তো আমাদের ভূমিকা এখানে অনেক, একটা কীভাবে অনলাইন চালাতে হয়, কিভাবে অনলাইনের সাথে কানেক্টেড থাকতে হয়, ডিজিটাল যে নাগরিকত্ব যে টপিকটা রয়েছে, কিভাবে অনলাইন ব্যবহার করতে হয় স্টুডেন্টদেরকে, সেক্ষেত্রে সচেতন করা। বিশেষ করে আরেকটা জিনিস আমি বলবো, যদি এই টপিকের উপরে আমাদের শিক্ষক শ্রেণী বা শিক্ষক সমাজকে যদি কন্টেন্ট তৈরি করে সচেতন করা হয়, এবং শুধু কন্টেন্ট তৈরি করা নয়, পরবর্তীতে সেখান থেকে ফিডব্যাক নেওয়া, স্টুডেন্টরা বিশেষ করে টিচারদের কাছ থেকে যে জিনিসটা শিখে সেটা তারা অ্যাপ্লাই করে তাদের ফ্যামিলি তাদের কাছ থেকে জানে, একটা পর্যায়ে এটা সারা দেশে ছড়িয়ে পড়ে, সমাজ থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে পড়ে। সেজন্য ভূমিকা অনেক বেশি আমার মনে হয়। এছাড়াও সাপ্তাহিক অথবা মাসিক এই ধরনের প্রোগ্রাম রাখা উচিত। আর আমি আরেকটা আপনাদেরকে এখানে ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু একটা দ্বীপাঞ্চল এটা, সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম যারা আমরা হয়তো মনে করে থাকি এখানকার স্টুডেন্ট বা দ্বীপাঞ্চল হওয়ার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত, সেজন্য এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা, পাশাপাশি স্টুডেন্টদেরকে সচেতন করা, গার্ডিয়ানদেরকে আরও একটু সচেতন করা, এই ধরনের উদ্যোগগুলোকে অবশ্যই আমরা খুবই ভালো উদ্যোগ বলে মনে করছি। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে শুধু প্রযুক্তি শেখানো নয়, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখানো অনেক জরুরি। জি, সম্মানিত অতিথি, আপনার কাছে আরও একটি বিষয় আমরা জানতে চাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানে কি আলাদা ডিজিটাল নিরাপত্তা নীতি বা নির্দেশিকা থাকা দরকার? অবশ্যই নির্দেশিকা থাকা দরকার, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নির্দেশিকা থাকা দরকার এই বিষয়ে।
কারণ একজন স্টুডেন্ট, আমি একটু আগে বলেছিলাম যে একজন গার্ডিয়ান যখন একজন স্টুডেন্টকে প্রতিষ্ঠানে পাঠায়, পরিপূর্ণ আস্থার সহিত পাঠায়, যে এই প্রতিষ্ঠানের টিচারদের প্রতি বা শিক্ষকদের প্রতি তার ওই আস্থাটা থাকে যে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে যেরকম টেক কেয়ার করবে তার সন্তানকে, তেমনি একজন শিক্ষকও তার স্টুডেন্টকে সেভাবে টেক কেয়ার করবে। তো আমার মনে হয় টেক কেয়ারের দিক থেকে শুধু স্টাডি রিলেটেড চিন্তাটা না করে যদি আমরা অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসি, তা সে কীভাবে তার জীবনটা অতিবাহিত করছে, সোশ্যাল মিডিয়াতে সে কীভাবে কানেক্টেড হচ্ছে, যার কারণে যেই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এগুলো নিয়ে যদি স্পেসিফিক গভর্নমেন্টের কাছ থেকে কোনো নিয়ম বা কোনো ফর্মুলা যদি থাকে বা অ্যাড করে দেওয়া হয়, তাহলে ওই নিয়ম অনুযায়ী টিচাররা স্টুডেন্টদেরকে সতর্ক করতে পারে। পাশাপাশি আমরা যদিও জানি আমাদের সাইবার অপরাধ যে টার্মটা আছে সেটা নিয়ে গভর্নমেন্টের অলরেডি নির্দেশিকা বা নিয়মাবলী আছে, সে অনুযায়ীও আমরা স্টুডেন্টদেরকে সতর্ক করতে পারি। তবে মেইন থিং হচ্ছে আমি যেটা এই প্রোগ্রামের বা এই টপিক থেকে যেটা বলতে পারি, একজন স্টুডেন্টকে একজন গার্ডিয়ান অথবা একজন শিক্ষক এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি যখন তাকে একটা সেলফোন অথবা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড করে দিচ্ছি, আমাকে এই জিনিসটা বোঝা উচিত আমি কেন তাকে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড করাচ্ছি। একেবারে 11th আওয়ারে বা একেবারে অথবা একদম শুরুর দিকে, তার লাইফের শুরুর দিকে আমি তাকে কানেক্টেড করে দিচ্ছি। হয়তোবা অনেক স্টুডেন্ট গার্ডিয়ানকে বোঝাচ্ছে অনলাইন ক্লাসের বিষয়ে বলে সে অন্য সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে এই প্রভাবগুলো কিন্তু পরবর্তীতে পড়ছে। তো আপনি যেটা কোশ্চেন করেছেন, অবশ্যই এই ধরনের নির্দেশিকা থাকা উচিত, এবং শুধু নির্দেশিকা থাকলেও হবে না, আমি মনে করি গভর্নমেন্টের কাছ থেকে বা এখানকার প্রশাসন যারা আছে তারাও যদি আরও সতর্ক হয়, এই রিলেটেড সতর্ক করা হচ্ছে কিনা। কারণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ঘরে ছেলে সন্তান আছে, মেয়েরা আছে, তারাই হেনস্থার শিকার হচ্ছেন, যার বড় প্রমাণ রামিসার যে রিসেন্টলি ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে। এছাড়াও একটা জরিপে দেখা গেছে 30 বছরের নিচে যারা আছে, যেসব মেয়েরা আছে, তারা এই ধরনের হেনস্থার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন। সেজন্য নির্দেশিকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন, এটা সময়ের দাবি গভর্নমেন্টের কাছ থেকে। ধন্যবাদ বিশেষজ্ঞ অতিথি, আপনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, আমাদের শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তারা আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আমি এবারে আমাদের সম্মানিত অতিথি আরও একজন অভিভাবক, ওনার কাছে ফিরে যাচ্ছি। স্যার যে কথাগুলো বলেছেন, স্যারের কথা অনুযায়ী একজন অভিভাবক হিসেবে আপনার মতামত কি? স্যার যে আইনের কথা বললেন, মনে করি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নীতি থাকা উচিত, এবং প্রতিটা অভিভাবকের যোগাযোগ, নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা, শিক্ষক সচেতনতামূলক বার্তা, অভিভাবক গ্রহণ ব্যবস্থা এবং অভিভাবকদের সহিংসতা থাকা নিশ্চিত থাকা উচিত। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন। আমরা এবারে আমাদের অনুষ্ঠানে উপস্থিত স্বর্ণালী আক্তার, তিনি একজন শিক্ষার্থী। আপনার কাছে জানতে চাই, একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা নীতি বা নির্দেশিকা থাকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? একজন স্টুডেন্ট হিসেবে ডিজিটাল নিরাপত্তা নীতি বা নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা আমাদের যে হয়রানির শিকার হচ্ছে, এই কারণে অনেকে মানে ওই শিকার থেকে লাঘব হবে, মানে হয়রানির শিকার থেকে লাঘব। যদি সবাই এটা জানে তাহলে অনেকে ভাববে যে এটা তো সবাই জানে, বা বলে মানে কেউ আর কাউকে বিব্রত করার চেষ্টা করবে না এই দিক দিয়ে। আর নিজেদের কতটা দরকার, কতটা অধিকার নিজেরা প্রাপ্য, কতটা সচেতন হবে, কতটা অধিকার দরকার, সব কিছু জানে, নিজেদের আরও ভালোভাবে জানা বা বোঝা যাবে এই যদি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ডিজিটাল নীতি নির্দেশিকা থাকে। আচ্ছা, ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনাকে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আপনার সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অনলাইন সহিংসতা শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি একটি সামাজিক ও শিক্ষাগত চ্যালেঞ্জও। এর মোকাবিলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতা, সহমর্মিতা এবং দায়িত্বশীল আচরণই পারে একটি নিরাপদ ডিজিটাল শিক্ষাঙ্গন গড়ে তুলতে। আমাদের সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন সহিংসতা প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? অপশন ক, স্কুলে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করা। অপশন খ, অনলাইনে ক্লাস বন্ধ করা।
অপশন গ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা নীতি বা নির্দেশিকা থাকা। অপশন ঘ অভিভাবক সভায় ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা করা। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে দ্রুত উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01316744888 এই নম্বরে। প্রিয় দর্শক, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর 14তম পর্বের কুইজ বিজয়ী শ্রোতা হচ্ছেন তাসমিন নিহা, পৌরসভা 7 নং ওয়ার্ড। তাসমিন নিহা, আপনাকে অভিনন্দন। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করে। অনুষ্ঠানটি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলাইনে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি, ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করেছে GFA কনসাল্টিং গ্রুপ।